হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা আগে পড়িয়েছি তাসের ঘর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেই গল্পটার যে প্রশ্নোত্তর আছে সেই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা মোটামুটি এগুলো সম্ভাব্য যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেগুলোকে বলবো তোমাদের। আর যেটা বলছি হয়তো একটা ভিডিওতে এটা করা সম্ভব হবে না, কারণ অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি সেই জন্য দুটো ভিডিও ভাগ করে তোমাদের করছি। তো তোমরা খাতা পেন্সিল নাও, নিয়ে আমার কথাগুলো শোনো, কোয়েশ্চেনগুলো টুকে ফেলো, তারপরে তোমরা তোমাদের মতো করে লিখবে, কিন্তু আমি যেভাবে বলছি সেটা আগে শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। ক, কে কি অপরাধ করেছিল? খ, কবে সে অপরাধের কথা কার কাছে স্বীকার করেছিল? গ, অপরাধ স্বীকারের প্রতিক্রিয়া কী হয়? ক, কে কি অপরাধ করেছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর গল্পে গৃহবধূ শৈল একটা কাচের কাপ অসাবধানে ভেঙে ফেলেছিল। তার স্বামী অমরের 4 টাকা দিয়ে কেনা 6টা পিরিচ পেয়ালাযুক্ত এক সেট চায়ের বাসন অতিথিদের আপ্যায়নের জন্য তোলা থাকত। সেই সেটের একটা কাপ ভেঙে শৈল অপরাধ করেছিল। খ, কবে সে অপরাধের কথা কার কাছে স্বীকার করেছিল? কলকাতা প্রবাসী হরেনবাবুরা দেশে এলে তাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়ি বেড়াতে আসার কথা। সেই উপলক্ষে শৈলর ননদ গৌরী কাপ ডিশ বার করতে গিয়ে দেখতে পায় যে একটা কাপ নেই। অমরের মা তাই শুনে প্রচণ্ড রেগে যান এবং কে এই কাপ ভেঙেছে সেই খোঁজ করতে শৈল এসে অকপটে স্বীকার করে যে সে অসাবধানে কাপ ভেঙে ফেলেছে। গ, অপরাধ স্বীকারের প্রতিক্রিয়া কী হয়? শৈলর অকপট স্বীকারোক্তিতে সকলে অবাক হয়ে যায় এবং ভুল স্বীকার করলে তাকে শাস্তি দেয়া যায় না। শৈলর শাশুড়ি রাগ করে বলে ওঠেন যে বাকি 5টা কাপেরও দরকার নেই, তিনি ভেঙে ফেলবেন। যেহেতু তিনি এই কাপ ভাঙার কথা আগে জানতে পারেননি, তাই তিনি প্রচণ্ড অভিমানের বশে এই ধরনের মন্তব্য করেন। এছাড়াও সাধারণ মধ্যবিত্ত সংসারে শৌখিন জিনিসের সংখ্যা খুব কম থাকে, তাই সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে যে কোনো মানুষের মনেই কষ্ট হয়। শৈলর শাশুড়িও কিন্তু ব্যতিক্রমী নন। এবার আসছি 2 নম্বর, শৈলর ওই এক দোষ। ক, শৈলকে। খ, তার কোন দোষের কথা বলা হয়েছে উদাহরণসহ ব্যাখ্যা করো। ক, শৈলকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পের অন্যতম প্রধান চরিত্র শৈল। সে অমরের স্ত্রী, অত্যন্ত বিনয়ী নম্র এক কিশোরী বধূ। তার কোন দোষের কথা বলা হয়েছে উদাহরণসহ ব্যাখ্যা করো। শৈলর একটাই দোষ, তা হলো কোনো কিছু অতিরঞ্জিত করে বলা, মানে বাড়িয়ে বলা। তার বাপের বাড়ি প্রসঙ্গে কোনো কথা উঠলে সে সব ব্যাপারকে খুব বাড়িয়ে বাড়িয়ে বলে। আবার তার বাপের বাড়িতে সে শ্বশুরবাড়ির সব কিছুকেই বাড়িয়ে বলে। কোনো পক্ষকেই সে লোকের চোখে ছোট করতে চায় না। তার বাবার প্রসঙ্গে যেমন শৈল বলে যে তিনি সাধু প্রকৃতির মানুষ, এলাহাবাদে কন্ট্রাক্টারি করেন, 3টে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি খোলার বাড়িতে থাকেন। তার গাড়ি কেনার ক্ষমতা থাকলেও তিনি একদম বিলাসিতা পছন্দ করেন না। শৈলর দাদা নাকি একজন বাতিকে মানুষ, খদ্দর পরেন, হাত কাটা জামা, তামাক, বিড়ি, সিগারেটের কোনো নেশা নেই, শুধু বই পড়েন এবং খোদ বিলেত থেকেও তিনি ইংরেজি বই আনান। ব্যবসা দেখাশোনায় তার মন নেই। এছাড়া শৈল আরও বলে তার মার নজর খুব উঁচু, ছোট মাছ তিনি বাড়িতে ঢুকতেই দেন না। এ তো গেল বাপের বাড়ির কথা। এবার শ্বশুরবাড়ির সম্পর্কে সে বাপের বাড়ির লোকদের বলে যে তাদের দেশে শীঘ্রই দালান কোঠা হবে, তার স্বামী কলকাতায় বাড়ি করবে বলে জমি কিনেছে, তার দেওর পড়াশুনোয় খুব ভালো, শীঘ্রই একটা বড় চাকরিতে যোগ দেবে। তবে এই সমস্ত মিথ্যা ভাষণে বিরক্ত হয়ে শৈল শাশুড়ি তাকে তার বাপের বাড়ি এলাহাবাদে পাঠিয়ে দেন দেওরের সঙ্গে। 3 নম্বর, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকে দিতাম। ক, বক্তাকে, কাকে এই কথা বলা হয়েছে? খ, কোন জিনিসটি দেবার নয়? গ,
তোমাকে দিতাম কথাটিতে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? ক হচ্ছে বক্তাকে, কাকে কথা বলা হচ্ছে? বক্তা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পের অন্যতম মুখ্য চরিত্র কিশোরী বধূ শৈল, অমরের স্ত্রী। আর এই কথা শৈল তার অবিবাহিত ননদ গৌরীকে বলেছে। খ কোন জিনিসটা দেবার নয়? শৈলর অসামান্য রূপ লাবণ্য ও গায়ের রঙে মুগ্ধ হয়ে তার ননদ গৌরী তার নিজস্ব সৌন্দর্যহীনতার কথা বললে শৈল বলে যে তার রং আর রূপ সবই ঈশ্বরের দান এবং পুরোটাই দেহগত, তাই শৈলর ইচ্ছে থাকলেও সে তার ননদকে দিতে পারছে না। যদি এটা দেয়া যেত তবে সে অতি অনায়াসেই তার ননদকে দিয়ে দিত। গ তোমাকে দিতাম কথাটিতে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? আলোচ্য অংশে শৈলর মনের এক সরল সুন্দর ভাবই ফুটে ওঠে। সে তার রূপের প্রশংসায় গর্ব অনুভব না করে তার ননদের সৌন্দর্যহীনতার আফসোসকে অনেক বেশি গুরুত্ব দেয়। ননদের প্রতি তার আন্তরিক ভালোবাসাই ফুটে ওঠে তার কথায়। শৈলর অতিকথন দোষ থাকলেও সে তার সংসারের সকলকে খুব ভালোবাসত। ছোট্ট একটি কিশোরী বধূর মনে ছিল সবার জন্য ভালোবাসা, তাই সে সংসারে সবার অত্যন্ত প্রিয় ছিল। এরপর আসছে 4 নম্বর। ধনী কলকাতা প্রবাসীদের মহার্ঘ উজ্জ্বল শয্যাভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল। ক শৈলকে। খ ধনী প্রবাসিনী বলতে কাদের বোঝানো হয়েছে? গ নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো বলতে কি বোঝায়? ক শৈলকে। শৈল হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পের অন্যতম মুখ্য চরিত্র। সে অমরের স্ত্রী, অত্যন্ত বিনয়ী নম্র কিশোরী এক গৃহবধূ। তার বাপের বাড়ি এলাহাবাদে। ধনী প্রবাসিনী বলতে কাদের বোঝানো হয়েছে? ধনী প্রবাসিনী বলতে কলকাতার বাসিন্দা হরেনবাবুর বাড়ির মেয়ে বউদের বোঝানো হয়েছে। তারা তাদের দেশের বাড়িতে বেড়াতে এসেছেন এবং অমররা তাদের প্রতিবেশী হওয়ায় দেখা করতে এসেছেন। আর তাছাড়া নতুন বউয়ের সঙ্গে আলাপ পরিচয় করতেও এসেছেন। গ নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো বলতে কি বোঝায়? রাতের আকাশে যখন নক্ষত্র দেখা যায় তখন তা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যে মুহূর্তে চাঁদের উদয় হয় সব নক্ষত্র ম্লান হয়ে যায়। চাঁদের আলোয় আকাশ যেন সুন্দর ঝলমল করতে থাকে। ঠিক তেমনি হরেনবাবুর কলকাতা নিবাসী মেয়েরা ও বউয়েরা নানা রকম আধুনিক সাজসজ্জায় মূল্যবান পোশাক পরিচ্ছদ পরে যখন অমরদের বাড়িতে আসেন তখন সেই আধুনিকতার ছোঁয়ায় সারা বাড়ি মুখরিত হয়ে থাকে। তারা নিজেরাও নিজেদের সৌন্দর্যে গর্ব অনুভব করেন। তবে শৈল অর্থাৎ অমরের কিশোরী বধূ যখন অতি সাধারণ শাড়ি পরে প্রায় নিরলঙ্কার অবস্থায় মাথায় ছোট্ট একটা ঘোমটা টেনে সেখানে প্রবেশ করে তখন তার অপরূপ রূপলাবণ্যে অতিথিরা মুগ্ধ হয়ে যান এবং তাদের সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। লেখক এখানে অতিথিদের নক্ষত্ররাজি এবং শৈলকে চন্দ্রকলার সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, এবার আসছি 5 নম্বরে। শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। ক কার লেখা কোন রচনার অংশ? খ শাশুড়ি কে? গ তার মুখ কেন কালো হয়েছিল? ঘ এই রচনা থেকে সমাজের কোন ইঙ্গিত পাই? ক কার লেখা কোন রচনার অংশ? আলোচ্য অংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর গল্পের অংশ। খ শাশুড়িকে। শাশুড়ি বলতে অমরের মাকে বোঝানো হয়েছে, যিনি শৈলর শাশুড়ি। গ তার মুখ কেন কালো হয়েছিল? অমরদের বাড়িতে আসা অতিথিরা শৈলর রূপের প্রশংসা করতে লাগলো এবং শৈলর বক্তব্যে তারা বুঝতে পারে যে শৈলর বাপের বাড়ির অবস্থাও খুব ভালো। এসব কথা জেনে অতিথিরা মন্তব্য করেন যে শৈলর বাবা নিশ্চয়ই কিছু আর্থিক সাহায্য করেন। এই কথাতে শৈলর শাশুড়ি অর্থাৎ অমরের মা খুব অপমানিত বোধ করেন এবং বলেন যে শৈলর বাপের বাড়ি থেকে কোনো তথ্যই আজ এই 2 বছরে আসেনি। কিন্তু শৈলও প্রত্যুত্তরে বলে যে বাবার কাছে টাকা চাইলেই তিনি টাকা পাঠাবেন, আর শৈলর বাড়ি অনেকটা দূরে বলে তার বাবা তত্ত্ব পাঠাতে চান না। এছাড়াও শৈল যেহেতু বলে যে তার বাবার কাছে টাকা চাইলেই তিনি টাকা পাঠাবেন, এই কথা শুনে শৈলর শাশুড়ির অপমানে মুখ কালো হয়ে ওঠে। ঘ এই রচনা থেকে সমাজের কোন ইঙ্গিত পাই? তখনকার দিনে বৌমার বাপের বাড়ির অবস্থা খুব সচ্ছল ইত্যাদি কথায় শাশুড়ি মায়েরা সন্তুষ্ট হতেন না।
শাশুড়ি বৌমার মধ্যে সেভাবে কোনো ভালোবাসার বন্ধন গড়ে ওঠে না। বৌমাকে কখনোই নিজের মেয়ের মতো দেখা হতো না, সে কারণেই সব কথায় তার দোষ ত্রুটি ধরা হতো। এই গল্পে শৈল চরিত্রটি অতি কথন দোষে দুষ্ট। সে নিজের মতো করে শ্বশুরবাড়ি থাকাকালীন বাপের বাড়িকে এবং বাপের বাড়ি থাকাকালীন শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। কোথাও কারো কাছে বাপের বাড়ি বা শ্বশুরবাড়িকে নিচু হতে দেয় না, কিন্তু তাকে না বুঝে শৈল শাশুড়ি বাপের বাড়ি থেকে টাকা আসে এই কথা শুনে অপমানিত বোধ করেন। এবার এসছি 6 নম্বর। শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। ক, শৈলর মাথায় আকাশ ভাঙার কারণ কি? খ, কখন আকাশ ভেঙে পড়ল? গ, শৈল চরিত্রের বর্ণনা করো। ক, শৈলর মাথায় আকাশ ভাঙার কারণ কি? শৈল অতিথিদের সামনে বাপের বাড়ির অত্যন্ত প্রশংসা করে, এমনকি তার বাবা প্রয়োজনে আর্থিক সাহায্যও করেন। এই কথায় তার শাশুড়ি অপমানিত বোধ করেন এবং স্থির করেন তার ছেলে অমর আসার পর শৈলকে শাস্তি দেবেন। এই কঠিন শাস্তির ভয়ে শৈলর মাথায় আকাশ ভেঙে পড়ে। খ, কখন আকাশ ভেঙে পড়ল? অতিথিদের সামনে শৈল বলে যে তার বাবা প্রয়োজনে অমরকে আর্থিক সাহায্য করেন। এই কথায় শৈল শাশুড়ি খুব আহত হন এবং ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় থাকেন। এই সময় খবর আসে যে অমর 10 দিনের ছুটি পেয়ে বাড়ি আসছে। শৈলর এই সংবাদ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। গ, শৈল চরিত্রের বর্ণনা করো। শৈল একটি কিশোরী বধূ। সে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, সবার কথা মেনে চলে এবং শ্রদ্ধা ভক্তি করে, শাশুড়িকে সম্মান করে, কোনো কাজ ভুল করলে তা স্বীকার করে। অবিবাহিত ননদ গৌরীকেও সে খুব ভালোবাসে। নিজের সৌন্দর্য সম্পর্কে সে একেবারেই সচেতন নয়, কিন্তু তার একটাই দোষ, তা হলো যে কোনো প্রসঙ্গকেই অতিরঞ্জিত করে বলা। শ্বশুরবাড়িতে যেমন সে বাপের বাড়ি সম্পর্কে বাড়িয়ে বলে, তেমনি বাপের বাড়িতেও শ্বশুরবাড়ির সম্পর্কে অতিরঞ্জিত করে বলে। সে কোথাও কাউকে ছোট করতে চায় না। আচ্ছা, আমি তোমাদের এই 6টা প্রশ্নের উত্তর দিলাম। এরপরে আমি তোমাদের পরের ভিডিওতে আরও 6টা 7টা আমার প্রশ্ন আছে, তার আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে আমি এই পর্যন্ত। তোমরা ভালো করে এটা শুনে নিয়ে তোমরা তোমাদের মতো করে এটা লিখে ফেলো। তারপর আমি পরের ভিডিওতে আরও কতগুলো প্রশ্ন নিয়ে আসছি। আজকে তাহলে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা।